জি স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মহাকর্ষীয় ক্ষেত্রে কি বুঝলাম? নোমানের যে এলাকা আছে কলাতিয়া, এই এলাকায় নোমান একাই 100। কোনো অতিথি আসলে নোমান কি করবে? তার আপ্যায়ন করবে। আর যদি কোনো মাস্তান আসে তাহলে খবর আছে, ওই মাস্তানদের মাইরা কাঁপাই দিবে এলাকা। মানে এই যে এলাকাটা, নোমানের যে এলাকাটা, এই নোমানের এলাকাটাই হচ্ছে নোমানের জন্য কি একটা ক্ষেত্র। এটা হচ্ছে নোমানের ক্ষেত্র। তাহলে যদি একটা প্লাস চার্জ হয়, এই প্লাস চার্জ যদি একটা এলাকা থাকে, এটার নাম আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্র। মানে কোনো একটা চার্জিত বস্তুর চারদিকে একটা অঞ্চল আছে, এই অঞ্চল জুড়ে এই চার্জের প্রভাব বিদ্যমান থাকে, এটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আর এখন আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র না, আমরা বলতে যাচ্ছি মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষ কি নিয়ে কাজ করে? বস্তুর কি নিয়ে কাজ করে? তড়িৎ কাজ করে বস্তুর চার্জ নিয়ে, প্লাস মাইনাস। আর মহাকর্ষ কি নিয়ে কাজ করে, কি বলতে পারবা? স্যার ভর নিয়ে। গুড, এই তো বুঝতে পারছি। সোজা কথা, একটা বস্তুর একটা এলাকা আছে, এই এলাকাটার নাম হচ্ছে কি? আমরা বলতে পারি মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে আমরা যদি মহাকর্ষীয় ক্ষেত্রের সংজ্ঞা দিই, সবাই আমার সঙ্গে সঙ্গে লেখা শুরু করো। ঠিক আছে, এই যে একটা এলাকা, ঠিক আছে, এই এলাকার মাস্তান হচ্ছে একটা বস্তু, ঠিক আছে, একটা বস্তুর এলাকা, তাই তো? আর আমাদের এই প্রত্যেকটা বস্তুই একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। ধরো এই একটা বস্তু, লাল কালার একটা বস্তু, আর লাল সার্কেলটা হচ্ছে তার এলাকা, তাই তো? এই এলাকায় এই বস্তু হচ্ছে এই এলাকার রংবাজ। আমরা কি বলতে পারি? সংখ্যাটা কি বলতে পারি? এই একটা বস্তুর আশেপাশে যে অঞ্চল ব্যাপী এই মহাকর্ষীয় ক্ষেত্রের প্রভাব বর্তমান থাকে বা বিদ্যমান থাকে বা বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু রাখা হলে ওই যে অন্য কেউ একজন আসলে সে আকর্ষণ বল অনুভব করবে, সেটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। বস্তু কিন্তু বস্তুর উপর আকর্ষণ বল অনুভব করে, কিন্তু চার্জের উপর আকর্ষণ বল হইতে পারে, বিকর্ষণ বল হইতে পারে। যেমন নোমান একজন মানুষ, ও কি করতে পারে? অন্য একজন আর লোক আসলে তাকে অতিথি হিসেবে আপ্যায়ন করতে পারে, আবার শত্রু আসলে কি করতে পারে? একেবারে মাইরা কাঁপাই দিবে এলাকা। তার মানে হচ্ছে আকর্ষণ বল আছে, বিকর্ষণ বল আছে। বাট বস্তুকে কি করে? আকর্ষণ করে। কারণ মহাকর্ষ বল কিন্তু একটা আকর্ষণ ধর্মী বল, কোনো বিকর্ষণ এখানে কাজ করে না। তাহলে আমার সঙ্গে সবাই মহাকর্ষীয় ক্ষেত্রের সংজ্ঞা লিখো। মহাকর্ষীয় ক্ষেত্র, ঠিক আছে? আমি আগে থেকে লিখে রাখছিলাম, দেখি ওইটা দিয়ে কাজ করলে চালাইতে পারি কিনা। হ্যাঁ, আমি ওইটা দিয়ে একটু কাজ চালাই দিই। হ্যাঁ, তোমরা বুঝে নাও। দেখো তো ঠিক আছে কিনা। কোনো বস্তুর আশপাশে যে অঞ্চল ব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, ঠিক আছে? এর মহাকর্ষ কি থাকে? প্রভাব বজায় থাকে। অর্থাৎ অন্য কোনো বস্তু রাখা হলে সেটি আকর্ষণ বল লাভ করে, তাকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। তোমরা লিখে ফেলো আমার সঙ্গে সঙ্গে সংখ্যাটা। স্যার পুরা মহাবিশ্বে মহাকর্ষীয় ক্ষেত্র না? পুরো মহাবিশ্ব মহাকর্ষীয় ক্ষেত্র, বাট তারপর আমরা একটা ধরলাম আর কি এখানে। পুরো মহাবিশ্ব হইলো মানে একটা এলাকা পর্যন্ত থাকে, একটা মোটামুটি প্রভাব থাকে। এর বাইরের এলাকায় যেমন পৃথিবীর প্রভাবটা কতটুকু এলাকা পর্যন্ত? ধরো তুমি সূর্য, চন্দ্রের আশপাশে আরো কিছু জায়গা, একটা জায়গা থাকে। কারণ পৃথিবী থেকে তুমি কতটুকু দূরত্ব গেলে যাওয়া পর্যন্ত তুমি ইয়ে পাবা, মানে আকর্ষণ বল পাবা, একটা লিমিট আছে। ধরো না, এটা পৃথিবীর কি মহাকর্ষীয় ক্ষেত্র। চাঁদের মহাকর্ষীয় ক্ষেত্র আছে, প্রত্যেকটা বস্তুর কি আছে? মহাকর্ষীয় ক্ষেত্র। হ্যাঁ, প্রত্যেকটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রই অসীম, বাট ওই অসীমটা যে তার প্রভাব খুবই কম। তাই আমরা ধরে নিতেছি যে যে জায়গাটার মধ্যে প্রভাবটা বেশি না, ঠিক আছে? তবে যদি বলা হয় যে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রভাবটা কতটুকু, মহাকর্ষীয় ক্ষেত্রে কত বড়? অসীম পর্যন্ত, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এবার আমরা পড়বো হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। কি বলবো? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে তোমরা এটা বুঝতে পারছো? এই সংখ্যাটা লিখতে হবে কিন্তু আমার সঙ্গে সঙ্গে। জি স্যার। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, এখন আমরা এটা বলবো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এটা কি জিনিস একটু খেয়াল করো। এটা হচ্ছে কি, আমরা এখন এটা পড়তেছি, দেখো এই যে মহাকর্ষীয় ক্ষেত্র পেলাম নাকি, এই ক্ষেত্রের মধ্যে ওই যে যেটা বললাম, একটার মধ্যে আমি সব বুঝে দিচ্ছি। এই ক্ষেত্রের মধ্যে আমি অন্য একটা বস্তুকে স্থাপন করলাম, মনে করো এরকম নীল কালার বস্তুকে স্থাপন করলাম। কার মধ্যে? লাল বস্তুর একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের মধ্যে একটা নীল বস্তুকে আমি স্থাপন করছি।
এটা 1 কেজি ভরের হইতে পারে, 20 কেজি ভরের হইতে পারে, কিন্তু ক্ষেত্র প্রাবল্যটা হচ্ছে একক ভরের বস্তুর উপর যে বলটা কাজ করবে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, আমি কথা আরেকবার বলি। এই যে আমি একটা বস্তু স্থাপন করছি এম ভরের, এই যে আমি একটা এম ভরের বস্তু স্থাপন করছি, তারপর এই এম ভরের বস্তুর উপর এই লাল কালার বস্তুটা একটা বল অনুভব করতেছে, আকর্ষণ বল। সেই বলটা হচ্ছে এফ। একটু খেয়াল করো, একটা এম ভরের বস্তুর উপর কত বল অনুভব করছে? এফ বল। যদি বলি একক ভরের বস্তুর উপর কত বল অনুভব করে? এফ বাই এল। মানে প্রতি একক ভরের বস্তুর উপর কত বল অনুভব করে সেটাই হচ্ছে তার মহাকর্ষীয় ক্ষেত্র বলে। সাপোজ একটা 5 কেজি ভরের বস্তুর উপর এই লাল কালার বস্তুটা 50 নিউটন বল অনুভব করে বা আকর্ষণ বল, তাহলে প্রতি কেজিতে কত অনুভব করে? প্রতি কেজিতে অনুভব করে হচ্ছে 10 নিউটন। এইটাই হচ্ছে তোমার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। কথা কি বুঝতে পারছো? হ্যালো, তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে এক কেজি ভরের বা একক ভরের কোনো বস্তু স্থাপন করলে এটি যে আকর্ষণ বল অনুভব করে তাকে ওই মহাকর্ষীয় ক্ষেত্রের ওই বিন্দুর, কোন বিন্দুতে স্থাপন করছে সেই বিন্দুর পর্যন্ত বলতে হবে, তাকে ওই মহাকর্ষীয় ক্ষেত্রের, এই ক্ষেত্রটা হচ্ছে লাল কালার বর্ডারটা, আর এই এই যে বিন্দু হচ্ছে যে বিন্দুতে আমি এম ভরের বস্তুটাকে স্থাপন করছি, ওই বিন্দুর কি বলা হয়? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা মহাকর্ষীয় তীব্রতা বলা হয়। তোমরা বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো বুঝতে পারলে। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি তোমাদের, তোমরা লিখে ফেলো। বুঝতে পারছো এটা? মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ভরের বস্তু স্থাপন করলে কি হচ্ছে, তার উপর যে মহাকর্ষীয় বল প্রযুক্ত হয় তাকে ওই বিন্দুর ওই ক্ষেত্রের মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা মহাকর্ষীয় তীব্রতা বলে। একটু ক্লিয়ার? কারো সমস্যা আছে এর মধ্যে? দেখো তো। না স্যার। আচ্ছা, গুড। এবার আমরা এটাকে একটু ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করার চেষ্টা করি। আমি বলছি একক ভরের বস্তু, একক ভরটা মানে কি বলতো? একক ভর মানে হচ্ছে 1 কেজি ভর হইতে পারে, 1 গ্রামও হইতে পারে, মানে আমরা এসআই একক কি বলতো? কেজি। তাই সংজ্ঞা দেওয়ার সময় সবসময় এসআই এককটা ব্যবহার করার চেষ্টা করি। এখানে একক ভর মানে 1 কেজি ভরের বস্তু, ঠিক আছে? তুমি ধরে নাও এটা 1 কেজি ভরের বস্তু। তাহলে আমরা যদি এখন লিখি, কি বলতে পারি এখান থেকে? এখান থেকে বলতে পারি যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে এই যে লেখা আছে একক একক ভরের বস্তু, আমরা এম ভরের বস্তু স্থাপন করলে লিখবো হচ্ছে মহাকর্ষীয়, আমার সঙ্গে সঙ্গে লিখো, মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে কমা দিয়ে লিখলাম এম কেজি ভরের বস্তু স্থাপন করলে এফ বল অনুভব করে। কত বল অনুভব করে? এফ বল অনুভব করে। সুতরাং 1 কেজি ভরের বস্তু স্থাপন করলে কত অনুভব করবে? এফ বাই এম, এফ বাই এম বল অনুভব করে। এদিকে আমরা কি বলবো? আর এই যে সংজ্ঞা অনুযায়ী যে একক ভরের বস্তু স্থাপন করলে যে বল অনুভব করে বা প্রযুক্ত হয় তাকে ওই বিন্দু মানে যে বিন্দুতে বস্তু স্থাপন করছি ওই ক্ষেত্রে, মানে এই যে এই লাল বর্ডার যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রে কি বলা হয়? মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় তীব্রতা বলে। আমরা বলতে পারি সুতরাং মহাকর্ষীয় তীব্রতা বা প্রাবল্য যাই বলি, মহাকর্ষীয় তীব্রতা ইজি ইকুয়াল টু হচ্ছে
F/m। এটাই হচ্ছে মহাকর্ষীয় তীব্রতার সংজ্ঞা। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? এখান থেকে এর মাত্রা জি একক স্যার। দুইটাই বের করা যায়। আমি যদি বলি মহাকর্ষীয় তীব্রতার মাত্রা কি, আমি শর্টকাট বের করব, মানে মৌলিক বেশি মৌলিকে যাব না। মাত্রা মাত্রা বের করার সময় আমি যদি বলি যে এই যে ইজ ইকুয়াল টু আমরা লিখলাম যে F/m, এখানে F এর মাত্রা কি গো জানো? নিউটন পার মিটার। গুড, নিউটন পার মিটার। আর তুমি তো পুরো একসাথে বলতেছো, একক বলতেছো। F এর মাত্রা হচ্ছে mLt ও স্যার, মাত্রা mLt। ইনভার্স 2। এটা হচ্ছে F এর মাত্রা। আর m কি? ভর, কেজি। ভর, ভরের মাত্রা হচ্ছে m। তাহলে দেখো তো m কাটা যাচ্ছে, তাহলে কি আসবে? LT স্কয়ার। LT স্কয়ার। LT ইনভার্স 2। ঠিক আছে। এবার যদি বলি একক কি, আমি পাশে লেখার চেষ্টা করছি এককটা। একক হচ্ছে, যেন আমি যদি বলি ইয়ার একক কি বলতো, বলের একক হচ্ছে নিউটন আর ভরের একক হচ্ছে কিলোগ্রাম। ইজি এর এককটা হবে তোমার মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ ওইটাও হইতে পারে। আবার আমরা এভাবে রেখে দিই, নিউটন ডিভাইড বাই কেজি। এটাকে আমরা এভাবে রাখি, নিউটনকে না ভাঙাই আমরা রাখি হচ্ছে নিউটন পার কেজি। নিউটন পার কেজি। জি স্যার। সবার এইটুকু লেখা হইলে আমাকে জানাবা, আমি একটু টাইম দিলাম তোমাদের লেখা তোলার জন্য। এবার আমরা যাব হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্রে একটা রাশিমালা বের করবো। ঠিক আছে, এটা তো আমরা একটা ইয়া পাইলাম। তবে তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে আমরা একটা ইয়া পাইলাম, কি পাইলাম একটা, কি বলে এটাকে, আমরা একক পাইলাম একটা কি, নিউটন পার কেজি। এখন যদি বলা হয় যে কোন বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 5 নিউটন পার কেজি, বলতে কি বোঝায়? কোন বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ক্ষেত্র প্রাবল্য 5 নিউটন পার কেজি, বলতে কি বোঝায়? কি বোঝায় এটা বলতে? বলতে পারবা কেউ? মানে আমরা যদি দেখো, এটার মানে কি, দেখো 5 নিউটন প্রতি কেজিতে সে কত বল অনুভব করতেছে? 5 নিউটন বল। তার মানে কোন একটা মহাকর্ষীয় ক্ষেত্রে যদি আমরা কি বলি, একটা একক ভরের বস্তু স্থাপন করি আর তার উপর যদি 5 নিউটন বল অনুভূত হয়, সেটাই হচ্ছে তার কি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 5 নিউটন। বুঝতে পারতেছো? তোমরা কি বলবো, কোন বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 5 নিউটন বলতে, এইটা পুরোটা আবার লিখবো, লিখবো যে বলতে বোঝায় মহাকর্ষীয় ক্ষেত্রে মহাকর্ষীয় ক্ষেত্রে ক্ষেত্রে এর কোন বিন্দুতে একটি 1 কেজি ভরের বস্তু স্থাপন করলে 1 কেজি ভরের বস্তু স্থাপন করলে বস্তুটির উপর বস্তুটির উপর 5 নিউটন বল অনুভূত হয়। প্রয়োজন হলে আরেক লাইন করে দিব, ঠিক আছে? অনুভূত হয় কিভাবে, সূত্রটা লিখবা।
সুতরাং মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য E ইকুয়াল টু প্রাবল্য EG ইকুয়াল টু হচ্ছে আমার F বাই F এর মান কত? আমি ধরে নিচ্ছি F এর মান হচ্ছে 5, এই যেখানে যেটা বলছি একবার দেখাই দেবো তুমি, 5 নিউটন, আর M এর মান হচ্ছে 1 কেজি। আসবে কি অ্যান্সারটা? 5 নিউটন পার কেজি। আশা করি এইটুকু বুঝতে পারছো। এটা কোনো প্রবলেম আছে? এবার আমরা একটু রাশিমালাটা দেখবো। আচ্ছা, ধরো এই হচ্ছে একটা মহাকর্ষীয় ক্ষেত্র, ঠিক আছে? এইটা যে বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র, আমি ধরলাম এই বস্তুর ভর হচ্ছে এম। এটা একটা এম ভরের বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র। এম ভরের বস্তুটা কত বড়, আমি একটু বড় করে নিচ্ছি এটা। তো এটা একটা বিশাল বড়ের বস্তু, এখানে এটাই বিশাল মনে করো। এই বস্তুর ভর হচ্ছে এম, আর এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে পি হচ্ছে একটা বিন্দু। এই পি বিন্দুতে আমি একটা স্মল এম ভরের একটা বস্তু স্থাপন করব। পি বিন্দুতে আমি একটা স্মল এম ভরের বস্তু স্থাপন করব। কত দূরত্বে? এই ক্যাপিটাল এম বস্তু থেকে আর দূরত্বে। ধরো ধরো ক্যাপিটাল এম বস্তু থেকে হচ্ছে আর দূরত্ব, এই দূরত্ব হচ্ছে আর। আর দূরত্বে একটা বস্তু স্থাপন করবে। আশা করি এইটুকু বুঝতে পারছো। স্থাপন করলে কি হবে? এখন কত মহাকর্ষীয় বল অনুভব হবে দেখো। তাহলে আমরা এই কথাগুলো একটু লিখে ফেলি, যা যা আমি বললাম একটু আগে। কি লিখতে হবে? ধরো যা যা বললাম, দেখো আমি কি লিখছি। আমি লিখছি হচ্ছে তোমার মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তু হতে আর দূরত্বে, যে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তু কোনটা, এই যে ক্যাপিটাল এমটা, বস্তু হতে আর দূরত্বে পি বিন্দুতে, সরি একটু লিখতে হবে, পি বিন্দুতে কি ভরের বস্তু? এম ভরের বস্তু। একটু কথা বলে একটু ভুল আছে, এটা হবে পি বিন্দুতে এম ভরের বস্তু। হ্যাঁ, পি বিন্দুতে এম ভরের আমরা একটা বস্তু স্থাপন করলাম, ঠিক আছে? যদি ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর বল ক্যাপিটাল এম হয়, এটা আমি আগেই বলছি, তাহলে মহাকর্ষী সূত্র হতে আমরা কি পাই? মহাকর্ষী সূত্র হতে পাই এফ ইকুয়াল টু, দেখো আমরা কি জানি, এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার, দূরত্বের স্কোয়ার। তাহলে জি তো জি হবে, আর এখানে একটা বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর একটা বস্তুর ভর হচ্ছে স্মল এম। এই যে পি বিন্দুতে আমরা একটা স্মল এম ভরের বস্তু স্থাপন করছি, স্মল এম বাই এদের দূরত্ব হচ্ছে আর, আর স্কোয়ার। তাহলে কি পেলাম? এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এতটুকু আমরা বুঝতে পারছি সবাই? হ্যালো জি স্যার। স্যার আসো, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য সূত্রটা কি একটু আগে পড়ছি। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু, এটা আমরা পড়ে আসছি না, ই ইকুয়াল টু এফ বাই এম, পড়ছি? জি স্যার। তাহলে এইটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরি, আচ্ছা এবারে এফ বাই এম, তাই তো? এখন আমরা দেখো তো এফ এর মান কত পাইছি আগের লাইনে, জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে, এই এফ এর বদলে লিখবো জি এম এম বাই আর স্কোয়ার, আর হরে আসবে স্মল এম। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো
GMM by R স্কয়ার ইনটু 1/m। দেখো এই যে 1/m লিখলাম, এখন দেখো m কাটা, ঠিক আছে? তাহলে ফাইনালি আমরা ই এর ভ্যালু কি পাইলাম বলো তো? GM বাই R স্কয়ার পেলাম না? বুঝতে পারছো? জি স্যার। উপরের অংশটা মুছে ফেলি করি, হ্যাঁ, ঝামেলা মুক্ত। এখানে আমি কি করতে পারি? এখানে লিখতে পারি আমি ফাইনালি লিখতে পারি E ইকুয়াল টু GM ডিভাইড বাই R স্কয়ার। তার মানে আমি যে একটা বস্তু স্থাপন করছিলাম, ওই বস্তুর ভর কিন্তু এখানে নাই। এখানে কার ভর আছে? যে বস্তুর তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি তার ভর আছে। এই যে ক্যাপিটাল এম হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী ভর, কিন্তু যাকে স্থাপন করছি তার ভর কিন্তু নাই। তার মানে এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য স্থাপনকৃত বস্তুর উপর নির্ভর করে না, আমরা বলতে পারি নাকি? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য স্থাপনকৃত বস্তুর ভরের উপর নির্ভর করে না। বস্তুর ভরের উপর নির্ভর করে না। নির্ভর করে না, আমরা বলতে পারি না। নেক্সট, এখানে একটা জিনিস দেখো, এই যে সমীকরণে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক আর এম হচ্ছে বস্তুটার ভর। এই দুইটাকে আমরা ধ্রুব বলতে পারি। যদি আমরা পৃথিবীর ভর চিন্তা করি বা পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রে, তাহলে এই দুইটা বস্তু, যে বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রে কাউকে নিব, অবশ্যই সেই বস্তুটা কি হবে? ধ্রুবক হবে। আমরা বলতে পারি এখানে জি এবং এম হচ্ছে কি? ধ্রুবক। জি এবং এম হচ্ছে ধ্রুব রাশি, ধ্রুবক বা ধ্রুব রাশি যাই বলি, ধ্রুব রাশি। তাহলে বলো তো ই এর ভ্যালুটা কি আসতেছে এখন? জি আর এম যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারি এই ধ্রুবকের উপর কিন্তু আর কোনো ইয়া নাই, তাই তো? এখন আমরা একটা কথা বলতে পারি কি এখান থেকে, যে এই দুইটা ধ্রুবক, তাহলে কি হচ্ছে? ই ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/r স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি ইজিলি ই সমানুপাতিক 1/r স্কয়ার। এর মানে আমি যে কোনো বস্তুকে স্থাপন করছি, সেই বস্তুর ভরটা ইম্পর্টেন্ট না, বাট খেয়াল করো, সেই বস্তুর ভরটা ইম্পর্টেন্ট না, কিন্তু কোনটা ইম্পর্টেন্ট? দূরত্বটা ইম্পর্টেন্ট। মানে স্থাপনকৃত বস্তুর দূরত্বটা ইম্পর্টেন্ট, কোথায় বস্তুটাকে স্থাপন করছি, এবং এটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। আমরা এতটুকু বুঝতে পারছি? স্যার ধ্রুবকের এই টুকার একটু আচ্ছা, এই ধ্রুবক জি হচ্ছে একটা ধ্রুবক, মানে মহাকর্ষীয় ধ্রুবক। আর যার মহাকর্ষীয় ক্ষেত্রে, সরি একটু ভুল লিখছি, ক্যাপিটাল এম হবে, যার মহাকর্ষীয় ক্ষেত্রে স্থাপন করছি সে নিশ্চয়ই ধ্রুবক, ক্যাপিটাল এম হবে এটা। এই দুটো যদি ধ্রুবক হয়, তাহলে আজ থাকে কি বলতো? শুধুমাত্র আর স্কয়ার, এটা হরে আছে। তাহলে এই দুইটা জিএম ধ্রুবক, তাহলে এই ধ্রুবক লিখলাম এখানে, আর এই 1/r স্কয়ার লিখলাম। তাহলে ই ইকুয়াল টু আমরা পাচ্ছি কি? 1/r স্কয়ার। এখান থেকে বলতে পারি ই সমানুপাতিক 1/r স্কয়ার। তার মানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য স্থাপনকৃত বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা আমরা বলতে পারি, কথাটা লিখে নিবা, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য স্থাপনকৃত বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? যতটুকু পড়াইলাম।